আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। শুরুতেই জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের করিডোরের প্রস্তাবে ইতিবাচক সরকার। ফিরেই প্রথম বিদেশ সফর সফল দাবি উপদেষ্টার। গুমের সব মামলা নিষ্পত্তি 1 বছরের মধ্যেই জানালেন চিফ প্রসিকিউটর। পরিবারগুলোর জন্য ভাতা ব্যবস্থার আশ্বাস মির্জা ফখরুলের। পুশিন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া বার্তা। শীঘ্রই হাদি হত্যার আসামিদের প্রত্যর্পণ। বেনজিরকে ফেরাতে আমিরাতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ। গুলশানে রশিদ দিয়ে চলছে কোটি কোটি টাকার ময়লা বাণিজ্য। সরকারের চেয়ে 3.5 গুণ টাকা নেওয়ার অভিযোগ সাবেক দলীয় নেতার বিরুদ্ধে। এবং বিশ্বকাপে হাই ভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি ফ্রান্স নরওয়ে। টরন্টোতে বাঁচা মরার লড়াইয়ে ইরাকের মুখোমুখি হবে সেনেগাল। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। সংবাদের শুরুতেই প্রধানমন্ত্রীর চীন সফরের খবর। মালয়েশিয়া ও চীনে রাষ্ট্রীয় সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত 7:45 তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহদি আমিন বলেন, চীনের প্রেসিডেন্টের দেয়া অর্থনৈতিক করিডোর নির্মাণের প্রস্তাবনা ইতিবাচক হিসেবে দেখছে সরকার। মালয়েশিয়া শ্রমবাজার চালু হলে বাংলাদেশ অগ্রাধিকার পাবে বলেও জানান তিনি। জানাচ্ছেন রুদ্র রফিক। মালয়েশিয়া ও চীনে 6 দিনের রাষ্ট্রীয় সফর শেষে বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল 5:16 চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সময় রাত 7:45 তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে কথা বলেন উপদেষ্টা মাহদি আমিন। বলেন, বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশে প্রধানমন্ত্রীর সফর সফল হয়েছে। মালয়েশিয়া এবং চীন দুক্ষেত্রেই বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ার রাজা এবং প্রধানমন্ত্রী এবং চীনের প্রিমিয়ার এবং প্রেসিডেন্টের সাথে ডিটেলে আলোচনা করেছেন। মালয়েশিয়ার শ্রমবাজার বিশ্বের বিভিন্ন দেশের ক্ষেত্রে প্রযোজ্য। ওনাদের অভ্যন্তরীণ যে নীতিমালা রয়েছে সেই ইন্টারনাল প্রসিজিয়ার ফলো করবার পরে যত দ্রুত সম্ভব যদি কোনো দেশের মার্কেট ওপেন করা হয় তবে বাংলাদেশকে ফাস্ট ট্র্যাক করা হবে, প্রায়োরিটাইজ করা হবে। বাংলাদেশের এইটি একটা অন্যতম স্বার্থের জায়গা। চীন থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত করিডোর নির্মাণে সরকার ইতিবাচক বলেও জানান তিনি। আমরা তো চাই শুধু নির্দিষ্ট কোনো দেশ না, এর মাধ্যমে সাউথ ইস্টের অন্যান্য দেশের প্রতি সাথে মার্কেট একটা অবারিত উৎসব তৈরি হবে। আসিয়ান দেশগুলোর সাথে হয়তো বাণিজ্যের প্রসার ঘটবে। সুতরাং অবশ্যই এটা আমরা ইতিবাচকভাবে নিচ্ছি। পরবর্তীতে সামনের দিনগুলোতে এটা একটা বিশাল মহাপরিকল্পনা, সেটি নিয়ে ডিটেল স্টাডি করা হবে এবং আলোচনা করা হবে। চীন ও মালয়েশিয়ার সঙ্গে করা চুক্তিগুলো ধীরে ধীরে প্রকাশ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বিগত সরকারের মতো নয়, আমরা ইনশাল্লাহ এমন চুক্তি করেছি যেগুলো আপনারা আস্তে ধীরে জানতে পারবেন ইনশাল্লাহ। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো গত 21 জুন মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তারেক রহমান। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। গুম হওয়া ঘটনার সাথে আর সম্পর্কিত হতে চান না জানিয়ে প্রকাশ্যে দোষীদের বিচার ও শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও এলজেআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গুম নিয়ে দলীয় রাজনীতি নয়, বিচার চান দোষীদের। আন্তর্জাতিক নির্যাতন দিবস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, 42টি পরিবারের গুমের তদন্ত শুরু হয়েছে। 1 বছরের মধ্যে এসব মামলার বিচার শেষ হবে বলেও জানান তিনি। এ বিষয়ে আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। আমার বাবা, আমার চাচুরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর থেকেছে। এভাবে নির্যাতন ও বাবা হারানোর গল্প বলছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা কাউসার হোসেনের মেয়ে লামিয়া আক্তার মিম। বলেন, কিছু বুঝে ওঠার আগেই হারাতে হয়েছে বাবাকে। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আন্তর্জাতিক নির্যাতন দিবস উপলক্ষে মায়ের ডাকের উদ্যোগে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আমি তো কিচ্ছু চাইনি,
আমি শুধু আমার বাবার বিচারটা চেয়েছিলাম। আওয়ামী লীগ শাসনামলে গুম হওয়া ব্যক্তি ও স্বজনরা বলেন, এই দেশে যাতে আর গুম নির্যাতন না হয় তার জন্য সরকারকে কাজ করতে হবে। আমরা শুধু স্বজন হারাইনি, আমরা নির্যাতিত হয়েছি। যারা এর সাথে জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমরা যারা ভিকটিম আছি তাদের একটি রাষ্ট্রীয় স্বীকৃতি। 42টি পরিবারের গুমের তদন্ত শুরু হয়েছে জানিয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, 1 মাসের মধ্যে তদন্ত শেষ করে দোষীদের বিচারের মুখোমুখি করা হবে। 42টি পরিবারের গুমের তদন্ত আমি অত্যন্ত জোরালোভাবে আমি শুরু করেছি। আশা করছি ইনশাআল্লাহ আমি 1 মাসের মধ্যে শেষ করতে পারব। ফ্যাসিস্টদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানান ডেপুটি স্পিকার কাইসার কামাল। বাংলাদেশ যেন আবারও কখনো কোনো সময়ে ফ্যাসিস্টের মুখোমুখি হতে না হয়, সেই জন্য সবাইকে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। বর্তমান সময়ে কোনো গুম ও নির্যাতনের ঘটনা ঘটলে এর দায় বর্তমান সরকার এড়াতে পারবে না বলেও জানান এই মানবাধিকার কর্মী। মংলায় যে ঘটনাটি 2 মাস আগে ঘটেছে, এটির কিন্তু সরকারের দায় রয়ে গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা যদি এই ঘটনাটা ঘটে থাকে তাহলে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এখনই দিতে হবে। যদি না দিতে পারেন তাহলে এই গুম ঠেকাতে পারবেন না। বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী জানান, গুম নিয়ে দলীয় রাজনীতি চান না, বিচার চান দোষীদের। আমরা আর এই গুম হয়ে যাওয়া ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত হতে চাই না ভবিষ্যতে। আমরা এই সব গুম হওয়া, অত্যাচারিত, নির্যাতিত, এগুলো নিয়ে কোনো দলীয় রাজনীতি করতে চাই না। এ ব্যাপারে আমরা সবাই এক। গুম নির্যাতন দেখা গেলে সবাইকে সমবেতভাবে প্রতিবাদ করতে হবে জানিয়ে মির্জা ফখরুল আরও জানান, গুম হওয়া পরিবারদের জন্য ভাতা রাখার ব্যবস্থা করা হবে। তার গুম হয়ে পরিবারগুলোকে কেন ভাতা দেওয়া হবে না? বিপুল দেবরাই, RTV, ঢাকা। পরিবারগুলো সরকার একজনকেও পুশিন হতে দেয়নি, সীমান্তে বিজিবি সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বলেন, বেনজির আহমেদের বিষয়ে দুবাই সরকার নথিপত্র চেয়েছিল, যা 3 দিনের মধ্যে পাঠানো হয়েছে। তবে এরপর আরব আমিরাত সরকার থেকে আর কোনো তথ্য পায়নি সরকার। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে থাকছে বিস্তারিত। আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অনুষ্ঠানে সংস্থাটির মহাপরিচালক মাদকের ভয়াবহতা তুলে ধরে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। ব্যাপক জনসম্পৃক্ততা, সামাজিক আন্দোলন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ সময় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে ভারত যেভাবে পুশিনের চেষ্টা করছে তা যথাযথ নয়। যদি কোনো বাংলাদেশি সেখানে থাকে তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তালিকা দিতে পারে ভারত। পুশিন ঠেকানোর জন্য সতর্ক আছে আমাদের বিজিবি, খুব প্রশংসনীয় কাজ করছে। ডিপ্লোম্যাটিক্যালি তাদেরকে আহ্বান জানিয়েছি, যদি সেরকম কোনো বাংলাদেশি নাগরিক সে দেশে অবস্থান করে থাকে তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের তালিকা যেন প্রদান করে, আমরা তাদের ন্যাশনালিটি ভেরিফাই করব। বেনজির ইস্যুতে মন্ত্রী বলেন, দুবাই সরকার নথিপত্র চেয়েছিল, সেগুলো 3 দিনের মধ্যে পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেটা ইউই গভর্নমেন্টের কাছে গিয়েছে, আমাদের এমবাসি ইউই গভর্নমেন্টের কাছে হস্তান্তর করেছে কয়েকদিন আগে। ইউই গভর্নমেন্টের তরফ থেকে আমাদেরকে কিছু জানানো হয় না, আশা করি খুব শিগগির জানানো হবে। এছাড়াও হাদি হত্যা মামলার 3 আসামি ভারতে গ্রেপ্তার রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, তাদেরকে দ্রুতই দেশে ফিরিয়ে আনা হবে। ভারত সরকারের কাছে তাদেরকে ফেরত পাওয়ার জন্য, রিপেট্রিয়েট করার জন্য এক্সট্রাডিশন চুক্তি মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র এবং ওয়ারেন্ট সহকারে আমাদের কাগজপত্র তখনই পাঠিয়েছে। আশা করি তাদেরকে আমরা ফেরত পাবো। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরো কার্যকর ও আধুনিক করতে কর্মকর্তাদের 9mm অস্ত্র দেয়া হবে। পাশাপাশি প্রযুক্তি নির্ভর সক্ষমতা বাড়িয়ে মাদক পাচার ও ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার কথাও জানান তিনি। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। ফ্যামিলি কার্ড কাউকে খুঁজতে হবে না, ফ্যামিলি কার্ডই পৌঁছে যাবে প্রাপ্যদের দোরগোড়ায়, এমন মন্তব্য করেছেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডক্টর AJM জাহিদ হোসেন। সকালে দিনাজপুর শহরের বাংলা স্কুল প্রাঙ্গণে মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থের অভাবে কেউ যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, সেই বাস্তবতা নিশ্চিত করতেই বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও কার্যকর ও প্রযুক্তি নির্ভর করে তুলছে। যত বাংলাদেশের ভালো কিছু কাজ আছে প্রত্যেকটার সাথে জড়িত যে নাম সেটি হচ্ছে জিয়াউর রহমান। এই যে এখানকার মেডিকেল কলেজ,
জিয়াউর রহমান সাহেব চিন্তা করেছিলেন। অনেকে পরে পাথর তুলে ফেলে দিয়েছে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার সেই পাথর এখানে দিয়েছে, এখন মেডিকেল কলেজ আছে। বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে কথা বললেও স্বরাষ্ট্রমন্ত্রী নিজ মন্ত্রণালয়ের বিষয়ে উদাসীন বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে জামায়াতে ইসলামীর মজলিসে শুরার উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, জনগণ যে ফ্যাসিবাদী ধারার পরিবর্তন চেয়েছিল, সরকারি দল জনগণের সেই গণভোটের মতো ও মৌলিক সংস্কারের বিষয়গুলো অগ্রাহ্য করেছে, তবে তার দল অগ্রাহ্য করবে না। এছাড়া সরকারকে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান জানিয়ে ভালো কাজে সহযোগিতা করার আশ্বাস দেন। এ সময় জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে দেশবাসীকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও সরকারকে হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। আমাদের দুর্ভাগ্য যে আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রীও আছে, তিনি সকল মন্ত্রণালয়ের দায়িত্ব সংসদের ভিতরে পালন করেন, কিন্তু তার আপন মন্ত্রণালয় এইটার দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নেই। এবং জনগণের দেওয়ার আয়কে সরকারি দল অগ্রাহ্য করলেও আমরা অগ্রাহ্য করব না। সরকার ভালো উদ্যোগ নিয়ে সহযোগিতা করব, গণবিরোধী যাই সরকার গ্রহণ করবে তার প্রতিবাদ করব এবং আমাদের সামর্থ্য থাকলে আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। 2/3 ভোট নিয়ে ক্ষমতায় আসা সরকারকে আন্দোলনের নামে ভয় ভীতি দেখিয়ে লাভ নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসব কথা বলেন। প্রশ্নপত্র ফাঁসে কেউ জড়িত থাকলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। একই সাথে প্রশ্নপত্র ফাঁস নিয়ে কোনো ব্যক্তি বা গণমাধ্যম মিথ্যা তথ্য প্রচার করলে তার বিরুদ্ধেও তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন। কেউ প্রশ্নপত্র আউট হয় এবং তার সাথে সংশ্লিষ্ট থাকে, এমন ব্যবস্থা নেওয়া হবে যে সারা জীবনের জন্য মনে থাকে। এবার যদি কেউ প্রশ্নপত্র নিয়ে বিরূপ মন্তব্য করেন, সাথে সাথে তাকে পুলিশ আটকাবে, তারপর প্রমাণ করবে যে প্রশ্নপত্র আউট হয়েছে কি হয়নি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এলাকা ভাগ করে রসিদ দিয়ে চলে কোটি কোটি টাকার ময়লা বাণিজ্য। বিএনপির নাম ভাঙিয়ে গুলশান এলাকায় কর্পোরেশনের নির্ধারিত অঙ্কের 3.5 গুণ অর্থ ওঠানোর অভিযোগ সাবেক যুবদলের এক নেতার বিরুদ্ধে। এদিকে বেতন ছাড়াই কাজ করতে হয় বলে অভিযোগ ময়লা সংগ্রহকারী অনেকের। ময়লা বাণিজ্য নিয়ে এয়ার বাদলের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। রাজধানীর গুলশান 2-এর 56 নম্বর রোডের এই ভবনটির 14টি ফ্ল্যাটের বিপরীতে ময়লার বিলের জন্য নেওয়া হয় 3,500 টাকা। সিটি কর্পোরেশনের নির্ধারিত অঙ্কের চেয়ে যা 2,500 টাকা বেশি। যারা নিচ্ছে এটা হলো মনে হয় দলীয় লোক, কিন্তু এটা সিটি কর্পোরেশনের লোক না সম্ভবত। ওরা পার ফ্ল্যাটে চাচ্ছিল হলো 500 টাকা 600 টাকা করে, মানে আমি এভারেজে দিচ্ছি হলো ওদেরকে 3500 টাকা পুরো বিল্ডিংয়ে। ফ্ল্যাট আছে 14টা, মানে 10টা রানিং আছে আমার। অভিযোগ রয়েছে এমন হারে টাকা তোলা হয় পুরো এলাকাতেই। দেখা যায় 50 থেকে 70 নম্বর সড়কের টাকা আদায়কারী প্রতিষ্ঠানের নাম একতা ক্লিনার এন্টারপ্রাইজ। কার নির্দেশে এবং কেন বেশি টাকা নেওয়া হয় জানতে রসিদে থাকা নম্বরে কল দিলে অপর প্রান্ত থেকে জানানো হয় সাবেক এক যুবদল নেতার নাম। ঠিকানা নাই, অফিস নাই তো। আমি তো ওই সাইটটা দেখাশোনা করি, ময়লা ঠিক মতো নাই কিনা আমি এটা দেখাশোনা করি। ওই সাইটটা হলো সংগঠনটা চালায়, ছাত্রদল আছে, যুবদল আছে, স্বেচ্ছাসেবক মহিলা দল আছে, এদের সাথে যোগাযোগ করেন, এদের প্রতিনিধি যারা আছে এদের সাথে যোগাযোগ করেন। যুবদলের আনিস আছে, আনিস আর ফারুক আছে, আনিসের সাথে যোগাযোগ করলে হবে আপনার। প্রথম যে নাম্বারটা ওটি আনিস আছে। অভিযোগের বিষয়ে জানতে ওই নেতার নম্বরে কল দিলে অন্য একজন রিসিভ করেন। সাংবাদিক পরিচয় পেয়ে কল কেটে দেন। আমরা আনিস ভাইয়ের সাথে কথা বলতে যাচ্ছিলাম। ময়লার বিষয়ে, একতা এন্টারপ্রাইজের বিষয়ে। বাসায় বাসায় গিয়ে ময়লা সংগ্রহকারীদের উপরও চলে জুলুম। নাম পরিচয় প্রকাশ না করার শর্তে একজন জানান, বেতন তো পানিই না, উল্টো তাদেরই টাকা দিতে হয়। বলেন, ময়লার সঙ্গে থাকা প্লাস্টিক সহ বিক্রয়যোগ্য পণ্য বিক্রি করে চলে তাদের সংসার। ভ্যানের জন্য এককালীন দিতে হয় মোটা অঙ্কের টাকাও। আমরা মুখ করলেই সমস্যা, মানে লাভ নাই। বেতন দেয় দূরের কথা, আরো মাসে 6,000 উল্টা দেওয়া লাগে।
ঈদের প্রতি 8,000 দিতে না পেরে করা লাগতেছে। ময়লা সংগ্রহের এ কার্যক্রমে সঠিক ব্যবস্থাপনার দাবি ভুক্তভোগী সহ সংশ্লিষ্টদের। আর বাদল, RTV, ঢাকা। রাজধানীর শাহবাগ আজিজ সুপারমার্কেটের আবাসিক ভবন থেকে এক ইন্টার্ন চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ভবনের 14 তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফারা ফেরদৌস খুলনার ফুলতলা থানার পয়গ্রাম গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুর রশিদের কন্যা। তিনি ঢাকায় থেকে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করছিলেন। 2022 সাল থেকে তিনি আজিজ সুপারমার্কেটের 14 তলার একটি ফ্ল্যাটে একা বসবাস করতেন। মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা না গেলেও ঘটনা ঘিরে সংশ্লিষ্টদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ আসলো, তারপরে ডিবির লোকজন আসলো, আসিয়ে তারপরে উপরে গেছে, উপরে যা তারা নিজে গেট খুলছে, গেট খুলে দেখে চেয়ারে বসা, টেবিলের উপরে মাথা দিয়ে তার পাশে পুলিশের এটা তথ্য আর কি, যে নাকে মুখে বলে রক্ত পড়ছে, পড়িয়ে সে ওখানে শেষ। কবে মারা গেছে সেটা আমরাও জানি না। হামে মৃতের সংখ্যা 700 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় হাম উপসর্গে সারা দেশে 4 জনের মৃত্যু হয়েছে। মৃতরা ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রামের বাসিন্দা। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে 976 জন। আর এই পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 702 জনে। হাম পরিস্থিতি নিয়ে বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সীমান্ত হত্যা বন্ধে বিএনপি সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত মুজিব আলীর বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে এই মন্তব্য করেন তিনি। এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ভারত থেকে দ্রুত দেশে এনে বিচার নিশ্চিতের দাবি জানান। ভারতের যে তথাকথিত মুখ্যমন্ত্রী, তিনি তার ওই পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন 10,000 মানুষকে পুশিন অলরেডি করে দিয়েছেন। এর বিরুদ্ধে সরকারের যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টটা দিতে হবে। কিন্তু আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেখি, পররাষ্ট্রমন্ত্রীকে দেখি, কোথায় কোন কোন পদে যাওয়া যায়, তিনি সেই চেষ্টায় আছেন। ওসমান হাদির হত্যাকাণ্ডের যে বিচার, ওই বিচার প্রক্রিয়া নিয়ে সরকারের সদিচ্ছা আমরা দেখি নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রথম দেশে এসেছেন, উনি বলেছিলেন এই বিষয়ে বিচার করবেন, তারপর ওনার কবর জিয়ারত করেছেন, কিন্তু সেটা একটা লোক দেখানো কাজ ছিল। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার ঘোষিত দল থেকে বাদ পড়েছেন স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। ইনজুরি কাটিয়ে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার লিটন কুমার দাসও। সাম্প্রতিক সময়ে প্রত্যাশা পূরণ করতে না পারলেও দলে জায়গা ধরে রেখেছেন ওপেনার সাইফ হাসান। পেস আক্রমণ করা হয়েছে অভিজ্ঞ ও তারুণ্যের সমন্বয়ে। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামের সঙ্গে রয়েছেন স্পিড স্টার নাহিদ রানা। স্পিন বিভাগে আছেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।